গত ক্লাসে আমি মডাল ভার্ব দিয়ে বাক্য তৈরি করা দেখিয়েছিলাম। মডাল, সেমি মডাল, এগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেই বিষয়গুলো দেখিয়েছিলাম। এখানে ক্যান মানে পারি বা পারা। এই যে দেখেন, মডাল ভার্ব দিয়ে আমি শিখিয়েছিলাম। এগুলো আপনারা একটু পড়বেন, প্র্যাকটিস করবেন, কারণ যে বিষয়গুলো পড়ানো হয় এটা যদি বাসায় আরেকবার দেখা হয় তাহলে এটা সব থেকে বেশি পারফেক্ট হয়। আমি এখানে ড্রাইভ দিয়ে বাক্য তৈরি করা দেখিয়েছিলাম। ড্রাইভ, যেমন বলেছিলাম, ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। এটা ল্যাঙ্গুয়েজ ড্রিল এর ভিতরে পড়বে, যে কিভাবে আমরা একটা বাক্য থেকে অনেক বড় বড় অনেকগুলো বাক্য। ড্রাইভ একটা ভার্ব, ড্রাইভ। এই ভার্বটাকে কত ভাবে বলা যায়। সে একটা গাড়ি চালায়, সে একটা গাড়ি চালিয়েছিল, সে একটা গাড়ি চালাবে, সে একটা গাড়ি চালাতে থাকবে। আরো অনেক অনেক ভাবে কিন্তু এই বাক্যগুলো আমরা বলতে পারি, প্র্যাকটিস করতে পারি। তো এখানে এই যে ড্রাইভ ভার্বটা, এভাবে আমাদেরকে এখানে প্লে ভার্ব, ক্যাশ ভার্ব, অনেক রকমের ইট নামক যে ভার্ব, এই ভার্ব গুলো দিয়ে দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। তো আমি এখানে এইভাবে আরেকটা জিনিস একটু এখন দেখাতে চাই মডাল ভার্বটিতে যাওয়ার আগে। জাস্ট ওয়েট। বাক্য তৈরি স্পোকেন স্পিকে, মানে স্পোকেন যে রুলস, এর দেখেন কত ইয়ে রয়েছে, সহজ সহজ নিয়মের মাধ্যমে আমরা এই বাক্যগুলো তৈরি করতে পারি। একটু দেখাই জাস্ট। স্পোকেন ফাইলস, দেখেন একেবারে শুরু থেকে আমরা যারা খুবই দুর্বল থাকি, আমাদের স্পিকিংটা একেবারেই সমস্যা থাকে, আমরা এইভাবেই কিন্তু শুরু করতে পারি। ছোট ছোট ভার্ব শিখলাম আমরা। কিভাবে শিখলাম? এ মানে হচ্ছে একটি, একেবারে প্রাইমারি লেভেলের কথা বলছি কিন্তু। শুরুর আগে প্রাইমারি লেভেল, প্রি প্রাইমারি লেভেল। গো মানে হচ্ছে যাই বা যাওয়া। ডু মানে করা। বি মানে হওয়া। অ্যাজ মানে মতো, আমার মতো। হি ইজ অ্যাজ মি। আই শব্দের অর্থ হচ্ছে আমি। উই মানে আমরা। ইউ মানে তুমি। এগুলো কেন দেখাচ্ছি? এগুলো হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট শিখতে হবে, ভার্ব শিখতে হবে, অবজেক্ট শিখতে হবে। আমি যাই, কয়টা কথা বলেছি? দুইটা। আমি যাই, আমি হচ্ছে সাবজেক্ট, আর গো শব্দের অর্থ যাওয়া বা যাই। তাহলে আমি যাই, আই গো। এই আইটা ঠিক রাখবো, ভার্ব পরিবর্তন করব। আমি খাই, কি হবে? আই ইট। আই ইট, আমি খাই। আমি খেলি, আই প্লে। আমি খেলি, আই প্লে। আমি ধরি, আই ক্যাচ। আমি ধরি, আই ক্যাচ। আমি আঁকি, আই ড্র। আই ড্র। আমি একটা ছবি আঁকি, আই ড্র এ পিকচার। আমি একটা ছবি আঁকি, আই ড্র এ পিকচার। আমি একটা ছবি এঁকেছিলাম, আই ড্রোভ এ পিকচার। আমি একটা ছবি এঁকেছিলাম, আই ড্রোভ এ পিকচার। ড্র থেকে কি আসলো? ড্র, আই ড্রিউ এ পিকচার। এখানে আমি কি করেছি? এখানে জাস্ট আমি এখানে জাস্ট আমি কি করেছি? ভার পরিবর্তন করেছি। থ্যাংক ইউ। আমি এখানে শুধু ভার পরিবর্তন করেছি। তো এই যে ভার্বের পরিবর্তন, এই পরিবর্তনটা যখন আমি শিখে যাব, তখন আমি বাক্য তৈরি করা শিখে যাব। আরো আছে এখানে দেখেন, ছোট ছোট যে বিষয়গুলো আমাদেরকে, এইগুলোই কিন্তু মূলত শিখতে হবে। আরো কয়েকটা বিষয় একটু দেখাই, দেখেন। হ্যাঁ, কত সহজ। বি ভার্ব দিয়ে কি বলেছে এখানে? বি ভার্ব দিয়ে বি। হুম বলছে যে তুমি ঢাকায় আছো, ইউ আর ইন ঢাকা। ইউ আর ইন ঢাকা, তুমি ঢাকায় আছো। তুমি ঢাকায় নেই, তখন কি হবে? আর এর পরে আমি বলেছিলাম, কোন জায়গায় যদি বি, হ্যাঁ, বি ভার্ব থাকে, বি ভার্ব, এই আরটা কিন্তু মূলত, এই আরটা কিন্তু আর ভার্ব না। এই আর ভার্বটার জন্ম হয়েছে কার ভিতর দিয়ে বলেন তো? বি ভার্বের ভিতর দিয়ে। আমরা যেমন মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছি, এই অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, এরা জন্মগ্রহণ করেছে বি ভার্বের ভিতরের থেকে। মনে আছে আমি বি ভার্বের ক্লাসটা খুব ডিটেলসে দেখিয়েছিলাম, যে বি মানে হচ্ছে হওয়া বা থাকা বা আছি। আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। এই অ্যামটা কি ভার্ব? অ্যামটা হচ্ছে বি ভার্ব থেকে এসেছে। অ্যামটা কোথা থেকে এসেছে? কোনো আসতে শোনা যাচ্ছে? হ্যাঁ, নীলু পাপা শুনতে পারছেন ভালোভাবে?
আচ্ছা, আমেরিকা থেকে যদি শোনা যায়, বাংলাদেশ থেকে রোকেয়া আপা, আপনি একটু এক কাজ করবেন, এই ক্লাসটা আপনি কেটে দেন, বের হয়ে যান, আবার জয়েন করেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, তো দেখেন এখানে বলছে তুমি ঢাকায় আছো, ইউ আর ইন ঢাকা। তুমি ঢাকায় নেই, এই আর এর পরে শুধু নট যোগ করতে হবে, ইউ আর নট ইন ঢাকা। নীলুফা আপা ইজ ইন আমেরিকা। নীলুফা আপা আমেরিকায় আছে। নীলুফা আপা আমেরিকায় নেই, কি হবে? নীলুফা আপা ইজ নট ইন আমেরিকা। ইজ নট ইন আমেরিকা। এই দেখেন বলছে ইউ আর ইন ঢাকা, তুমি ঢাকায় আছো। তুমি ঢাকায় নেই, ইউ আরেন্ট ইন ঢাকা। ইউ আরেন্ট ইন ঢাকা। আর নট কে, হ্যাঁ, আর নট কে আমেরিকানরা বা যারা কন্ট্রাকশন বা শর্ট ফর্মে কথা বলে, শর্ট ফর্মে তারা বলে হচ্ছে আর নট। আর নট কে বলে আরেন্ট। হ্যাঁ, যেমন ডু নট কে বলে হচ্ছে ডোন্ট। ডোন্ট। আর ডাজ নট কে বলে ডাজেন্ট। ডাজ নট কে কি বলে? ডাজেন্ট। হ্যাঁ, তো মনে রাখবেন, ইউ আর ইন ঢাকা, ইউ আরেন্ট ইন ঢাকা, ইউ আরেন্ট ইন ঢাকা। এইটাকে যখন প্রশ্নবোধক তৈরি করবেন, তুমি কি ঢাকায় আছো? আর ইউ ইন ঢাকা? আর ইউ ইন ঢাকা? তুমি কি ঢাকায় নেই? আরেন্ট ইউ ইন ঢাকা? আরেন্ট ইউ ইন ঢাকা? হ্যাঁ, আরেন্ট ইউ ইন ঢাকা। তুমি কেন ঢাকায় আছো? হোয়াই আর ইউ ইন ঢাকা। এখানে যুক্ত করেছি হোয়াই। দেখেন এই হোয়াইটা বাদ দিয়ে বলেন তো, হোয়াইটা বাদ দিয়ে বলেন কেমন শোনা যায়? আর ইউ ইন ঢাকা। এই দেখেন তৃতীয় নাম্বারেও একই বাক্য লিখেছিলাম, আর ইউ ইন ঢাকা, তুমি কি ঢাকায় আছো। আর এই বাক্যটাকে আমি এই ডাব্লিউ এইচ ওয়ার্ড হোয়াই লিখতে গেলে প্রথমে ডাব্লিউ লাগে। এই জন্য এগুলোকে বলে ডাব্লিউ এইচ ওয়ার্ড। হোয়াই আর ইউ ইন ঢাকা, কেন তুমি ঢাকায় আছো? কেন তুমি খুলনায় আছো? হোয়াই আর ইউ ইন খুলনা? কেন তুমি সিলেটে আছো? হোয়াই আর ইউ ইন সিলেট? কেন তুমি সাতক্ষীরায় আছো? হোয়াই আর ইউ ইন সাতক্ষীরা? হুম, তাহলে এই বাক্যগুলোকে আমরা এইভাবে করব। নীলুফা আপা এই 6টা বাক্য পড়বেন, ইংরেজি এবং বাংলা। ইউ আর ইন ঢাকা। হ্যাঁ, বলেন আপনার যেটা সুবিধা হয়। হুম। ঢাকায় আসো। হুম। ইউ ইন ঢাকা, তুমি ঢাকায় না হ্যাঁ, হ্যাঁ। আর ইউ ইন ঢাকা, তুমি কি ঢাকায় আসো? হ্যাঁ। আরেন্ট ইউ ইন ঢাকা, তুমি কি ঢাকায় নেই? হ্যাঁ। হয় আর ইউ ইন ঢাকা, হয় আর ইউ ইন ঢাকা, তুমি হ্যাঁ, কেন ঢাকায় আসো? হ্যাঁ। হয় আরেন্ট ইউ ইন ঢাকা, তুমি কেন ঢাকায় আসো? তাহলে এইখানে বলেন, কেন এই যে প্রথম বাক্য বলছে তুমি ঢাকায় আছো, এই বাক্যটা তুমি না দিয়ে যদি আমি দিয়ে করি, আমি যশোরে আছি, তাহলে কি হবে? আই অ্যাম ইন যশোর। আই অ্যাম ইন যশোর, আমি যশোরে আছি। আমি যশোরে নেই, আমি যশোরে নেই। হ্যাঁ, না, না, দেখেন এই যে একই নিয়মে করবেন। এই দ্বিতীয় নাম্বারে এখানে বলেছেন, দ্বিতীয় নাম্বারে এখানে, না, আই এর পরে আর হয় না, অ্যাম হয়। আই অ্যাম নট। আই অ্যাম নট। তো আই অ্যাম নট ইন যশোর, এইটা না বলে এখানে অ্যাম নট কে শর্ট ফর্মে বলা যায় এইন্ট। এইন্ট। অ্যাম নট কে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? এইন্ট, হ্যাঁ। অ্যাম নট কে শর্ট ফর্মে, হ্যাঁ, হ্যাঁ, অ্যাম নট কে শর্ট ফর্মে এটা বলা হয়েছে এইন্ট। অথবা যদি বড় করে বলেন, আই অ্যাম ইন যশোর, আই অ্যাম নট ইন যশোর। এখানে যেমন বলেছে ইউ আর ইন ঢাকা, ইউ আর নট ইন ঢাকা, তো ইউ আর নট কে সংক্ষেপে বলছে আরেন্ট, আর অ্যাম নট কে সংক্ষেপে বলছে এইন্ট। এইন্ট, AINT। আই অ্যাম ইন যশোর, আই অ্যাম নট ইন যশোর। আমি কি যশোর আছি? অ্যাম আই ইন যশোর? অ্যাম আই ইন যশোর? অর্থাৎ এই অক্সিলারি ভার্বটা প্রথমে দিতে হবে। আমি কি আমেরিকায় আছি? অ্যাম আই ইন আমেরিকা? নীলুফা আপা কি আমেরিকায় আছে? ইজ নীলুফা ইন আমেরিকা? ইজ নীলুফা? অর্থাৎ প্রথমে অক্সিলারি ভার্বটা দিতে হবে, ইজটা কিন্তু ভার্ব। এরপরেই সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট কে? নীলুফা আপা। ইজ নীলুফা আপা, ইজ নীলুফা আপা ইন আমেরিকা? হুম, তাহলে এই বাক্যগুলো এখানে জান্নাতুল আপা একটু পড়বেন। তুমি ঢাকায় আছো, ইউ আর ইন ঢাকা। তুমি ঢাকায় নেই, ইউ আরেন্ট ইন ঢাকা। হুম। হুম। ঢাকা, তুমি ঢাকায় নেই।
আর ইউ ইন ঢাকা, তুমি কি ঢাকায় আছো? আরেন্ট ইউ ইন ঢাকা, তুমি কি ঢাকায় নেই? হোয়াই আর ইউ ইন ঢাকা, তুমি কেন ঢাকায় আছো? হোয়াই আরেন্ট ইউ ইন ঢাকা, তুমি কেন ঢাকায় নেই? তাহলে এখানে যদি বলা হয় তুমি কেন সিলেট নেই, তুমি কেন খুলনায় নেই, তুমি কেন যশোর নেই, এই বাক্যগুলো হোয়াই আরএন্ট ইউ ইন ঢাকা, হোয়াই আরএন্ট ইউ ইন খুলনা, হোয়াই আরএন্ট ইউ ইন সিলেট। অর্থাৎ একটা গঠন প্রণালী দেখতে পারলে, ভালোভাবে বুঝতে পারলে, ওইটা থেকে কিন্তু আরো অনেক বাক্য আমাদেরকে তৈরি করতে হবে। একটা জায়গায় আমরা স্থিরভাবে দাঁড়িয়ে থাকবো না। একটা সূত্র দিয়ে একটা অঙ্ক দেখিয়ে দিলাম, ওই সূত্র দিয়ে ওই নিয়মের যত অঙ্ক আছে এগুলো আপনাদেরকে করতে হবে। আচ্ছা, একটু আগে আমি যেটা দেখালাম, একটু আগে যেটা দেখালাম, এইটাকে বলা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে, জাস্ট ওয়েট, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ফর্ম দিয়ে দেখিয়েছি। তুমি ঢাকায় আছো, তুমি ঢাকায় নেই, তুমি কি ঢাকায় আছো। তাহলে এই বাক্যগুলোকে এখন আমি পাস্ট ফর্মে নিয়ে যাব। অতীতকাল, পাস্ট ফর্ম। কি হবে বাংলাটা দেখেন, তুমি ঢাকায় ছিলে, তুমি ঢাকায় ছিলে না, তুমি কি ঢাকায় ছিলে, তুমি কি ঢাকায় ছিলে না, কেন তুমি ঢাকায় ছিলে, কেন তুমি ঢাকায় ছিলে না। প্রশ্ন করা কত সহজ দেখেন, কেন তুমি ঢাকায় ছিলে। হুম, হোয়াই, ওয়ার ইউ ইন ঢাকা। অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার পাস্ট টেন্সে প্রশ্ন করতে গেলে তো ডিড আসে, প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ আসে, কিন্তু এখানে আসবে না। কেন আসবে না এই বাক্যে? হ্যাঁ, এখানে থার্ড পার্সন, এটা উত্তর না, উত্তরটা হবে এখানে অক্সিলারি ভার্ব আছে। রোকে আপা ঠিক বলেছেন। তাহলে এগুলো পড়েন, রোকে আপু, তুমি ঢাকায় ছিলে, ইউ আর ইন ঢাকা। তুমি ঢাকায় ছিলে, হ্যাঁ। ইন ঢাকা, হ্যাঁ। তুমি ছিলে না। হ্যাঁ। Where in ঢাকা, তুমি কি ঢাকায় ছিলে? অয়ারন ইন, অয়ারন ইউ ইন ঢাকা, তুমি কি ঢাকায় ছিলে না? হ্যাঁ। হোয়াই অয়ার ইউ ইন ঢাকা, তুমি কেন ঢাকায় ছিলে? হোয়াই অয়ারন ইউ ইন ঢাকা, তুমি কেন ঢাকায় ছিলে না? তুমি কেন ঢাকায় ছিলে না। তাহলে একটু আগে আমরা আর দিয়ে বলেছিলাম ইউ আর ইন ঢাকা, এই বাক্যটা দেখেন, এই যে এক নম্বরে কি ছিল, ইউ আর ইন ঢাকা। ইউ আর ইন ঢাকা। আর এই আর এর পরিবর্তে এখানে আমি কি করে দিলাম, ইউ ওয়ার, ইউ ওয়ার। পরিবর্তনটা কিন্তু বুঝতে হবে। একটা জায়গায় লিখেছি ইউ আর ইন ঢাকা, আর পাস্ট ফর্মে যখন এই বাক্যগুলো চলে গেল তখন হবে ইউ ওয়ার ইন ঢাকা, ইউ ওয়ার ইন ঢাকা। দেখেছেন, তুমি ঢাকায় ছিলে, তুমি ঢাকায় ছিলে না, তুমি কি ঢাকায় ছিলে, কেন তুমি ঢাকায় ছিলে, কেন তুমি ঢাকায় ছিলে না। এই কথাগুলা আপনারা দৈনন্দিন জীবনে, এভরিডে লাইফে, যেমন নীলুফা আপা তার ছেলেমেয়েরা আমেরিকার স্কুলে পড়াশোনা করে, তো বাসায় আসলে আপনি তাদেরকে বলবেন যে তুমি স্কুলে ছিলে, তুমি স্কুলে ছিলে না। এই বাক্যগুলো দিয়ে মিলিয়ে মিলিয়ে কথাগুলো বলতে হবে। এক নম্বরে বলছে তুমি ঢাকায় ছিলে, তো আপনি আপনার বাচ্চাকে বলবেন তুমি স্কুলে ছিলে, তুমি স্কুলে ছিলে না, তুমি কি স্কুলে ছিলে, তুমি কি স্কুলে ছিলে না, কেন তুমি স্কুলে ছিলে, কেন তুমি স্কুলে ছিলে না। আমি এখানে এই যে শেষের বাক্যটা কি বলছে, কেন তুমি ঢাকায় ছিলে না। তাহলে এখানে বলতে হবে কেন তুমি স্কুলে ছিলে না, কেন তুমি বাসায় ছিলে না, কেন তুমি যশোর ছিলে না, কেন তুমি সাতক্ষীরায় ছিলে না। নীলু পাপা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ। বাবা ছেলে, তাহলে কারোর নাম রাজীব দিবেন। ইয়েস, রাজীব ঢাকায় ছিল, রাজীব ঢাকায় ছিল না। এই যে তুমি ঢাকায় ছিলে না, রাজীব ঢাকায় ছিল না। বাক্যগুলো কিভাবে গঠন করতেছি, স্ট্রাকচার গুলো খেয়াল করতে হবে। প্রথমে এখানে সাবজেক্ট দিয়েছি ইউ। যদি রাজীবের কথা বলছেন তাহলে এখানে ইউ এর পরিবর্তে রাজীব হবে। রাজীব ওয়ার ইন ঢাকা, রাজীব ওয়ার ইন নিউ ইয়র্ক, রাজীব ওয়ার ইন যশোর। নীলুফা আপা বুঝতে পারছেন টেন্সের পরিবর্তনটা? হ্যাঁ। হ্যাঁ। ইয়েস, অজ হবে, হ্যাঁ, যেহেতু এখানে, হ্যাঁ যেহেতু এখানে সে একজন এই জন্য অজ হবে। কিন্তু যদি এখানে বলা হতো উই বা দে বা ইউ, তখন এখানে ওয়ার হতো। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়
ভার্বও সিঙ্গুলার হবে। ভার্বের ভিতরেও কিন্তু প্রকারভেদ রয়েছে, সিঙ্গুলার প্লুরাল, এগুলো কিন্তু ভার্বের প্রকারভেদ। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদেরকে শিখতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, একটা জায়গায় যদি আমরা স্থিরভাবে থাকি তাহলে কিন্তু আমাদের এই বিষয়গুলো শিখতে পারবো না। প্রেজেন্ট টেন্স দিয়ে একটু আগে দেখিয়েছি, এখন দেখাচ্ছি পাস্ট টেন্স, এরপর দেখাবো ফিউচার টেন্স। নীলুফা আপা বুঝতে পারছেন? আমাকে একটু বলবেন প্লিজ। তাহলে এখানে রোকেয়া আপা বলছে যে এখানে আপনার ছেলের নাম ধরে নিলাম রাজীব, তাহলে বলছে তুমি ঢাকায় ছিলে, এখানে বলছে যে রাজীব স্কুলে ছিল, রাজীব অজ ইন স্কুল, তখন কিন্তু ওয়ার হবে না, তখন অজ দিতে হবে, রাজীব অজ ইন স্কুল। হ্যাঁ, হ্যাঁ, দেখেন আমরা আজকে আবারও টেন্সে যাব, তো এগুলো একটু দেখতে হবে, এগুলো কিন্তু খুবই সহজ। আমরা দুইটা নিয়ম দেখলাম, প্রেজেন্ট এবং পাস্ট, এখন দেখবো ফিউচার। তুমি ঢাকায় ছিলে। হ্যাঁ, হ্যাঁ, আমি তো প্রতিদিন দেই, যদি না পান আমাকে বলবেন, আমি প্রতিদিন, এবং আমি গ্রুপ করতেছি, একটা গ্রুপ তৈরি করে আমি গ্রুপে দিয়ে দিব, সবাই সেখান থেকে পেয়ে যাবেন, আপনাদের একটা গ্রুপ তৈরি হচ্ছে। আচ্ছা, তো দেখেন এখানে দুইটা টেন্সে বলেছি, প্রেজেন্ট টেন্স তুমি ঢাকায় আছো, পাস্ট টেন্স তুমি ঢাকায় ছিলে। এখন যেটা দেখবো ফিউচার টেন্স, বে, বি, ব, ফিউচার টেন্স। এই যে দেখেন, তুমি ঢাকায় থাকবে। হ্যাঁ, ইউ উইল বি ইন ঢাকা, এটা আন্টি পড়বেন প্লিজ। তুমি ঢাকায় থাকবে, ইউ উইল বি ইন ঢাকা। আন্টিও যেহেতু তুমি ঢাকায় রয়েছে। হুম। ঢাকায় থাকবে, হ্যাঁ, ঢাকা ঢাকায় থাকবে না, হুম। না, ওই এটা হবে, তুমি হ্যাঁ, তুমি ঢাকায় থাকবে না, এটা হবে ইউ ওন্ট বি ইন ঢাকা। হ্যাঁ, ওন্ট বি। হ্যাঁ, ইউ ওন্ট বি ইন ঢাকা। ঢাকা, তুমি কি ঢাকায় থাকবে না, ওয়ান্ট ওয়ান্ট ইউ 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 ইন ঢাকা, হ্যাঁ। তুমি কি ঢাকায় থাকবে, হুম। তুমি কেন ঢাকায় থাকবে, হোয়াই উইল ইউ বি ইন ঢাকা, তুমি কেন ঢাকায় থাকবে না, হোয়াই ওয়ান্ট ইউ বি ইন ঢাকা। তাহলে এখানে বলছে যে তুমি ঢাকায় থাকবে, যদি বলা হয় তুমি খুলনায় থাকবে, ইউ উইল বি ইন খুলনা। দেখেন এই বিটা আপনাদের একটু ঝামেলা করতেছে, এই বিটা কেন হচ্ছে? বি মানে হচ্ছে হওয়া বা থাকা। না, বিটা এই যে দেখেন একটা বড় ভুল, না, না, না। হুম। না, এখানে কিন্তু জান্নাতুল আপা বলে ফেলেছেন যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাই বি হয়েছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি করে হলো? আগে বুঝবেন, কথা বলেন না। তুমি ঢাকায় থাকবে, এখানে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স আপনার মনে নাই। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য বলি। হ্যাঁ, নীলুফাপাকে ধন্যবাদ। আইএনজি যোগ করতে হবে এবং বি থাকতে হবে। আইএনজি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে এবং বি থাকতে হবে, বি। তাহলেই সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আমি ভাত খেতে থাকবো, নীলুফা আপা কাজটি করতে থাকবে, হুম, রোকেয়া আপু অফিসে যেতে থাকবে, হুম, রহিম রহিম অঙ্কটি করতে থাকবে। অর্থাৎ এমন কিছু কথা বলতে হবে, যে কথাগুলো বললে, যে কথাগুলো বললে ভবিষ্যৎকালে চলমান থাকবে। হ্যাঁ, তখন হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। জান্নাতুল আপা, আপনার টেন্স ক্লিয়ার হয়নি, আরো ভালো করে শিখতে হবে। এখানে বি, এই যে এই বাক্যে বি রয়েছে, বি থাকা অর্থই ফিউচার কন্টিনিউয়াস টেন্স নয়। বি থাকার, মনে করেন আপনি একটা পোশাক পরেছেন, একটা থ্রি পিস বা একটা শাড়ি, আপনার কালারের একই পোশাক যদি আরেকজন পরে, এর অর্থ এই না যে সে আপনারটা চুরি করে নিয়ে গেছে। এরকম পোশাক তো আরো থাকতে পারে বাজারে, তাই না? একই ডিজাইনের, একই মডেলের। এখন এইখানে বিটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে থাকে, এটা সত্য কথা, কিন্তু এখানে বিটা মেইন ভার্ব হিসাবে বসেছে। বি মানে হচ্ছে হওয়া বা থাকা। তুমি ঢাকায় থাকবে, তুমি ঢাকায় থাকবে। এই যে উইলটা লিখেছি, এই যে উইলটা লিখেছি, এই উইলটা হচ্ছে এখানে জাস্ট সাহায্য করার জন্য এসেছে। কি করছে? জাস্ট সাহায্য করার জন্য এসেছে। আমি একটা 4 চাকা গাড়ি কিনেছি, প্রাইভেট কার। আমি একটা প্রোগ্রামে যাচ্ছি, আমার ড্রাইভার আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এর অর্থ এই নয় যে ড্রাইভার ওই প্রোগ্রামে অংশগ্রহণ করবে, ড্রাইভার আমাকে জাস্ট ওখানে নামিয়ে দিয়ে সে আবার বাসায় ফিরে আসবে।
তাহলে এখানে কিন্তু এই উইলটা জাস্ট হেল্প করার জন্য, ড্রাইভার আমাকে লিফট দিতে যাচ্ছে, আমাকে নামিয়ে দিতে যাচ্ছে, তাই না? এখানে কিন্তু সে হেল্পার, এখানে মেইন কে? আমি। প্রোগ্রামে কে যাচ্ছে? আমি। এখানে কিন্তু উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব হচ্ছে বি। মেইন ভার্ব হচ্ছে বি। হ্যাঁ, বি মানে হচ্ছে বি মানে হচ্ছে এখানে হওয়া বা থাকা বা আছি। তো এই যে বলছে বি মানে যদি থাকা হয়, তাহলে উইল বি মানে থাকবে। এই যে উইলের কারণে বা এই বে, বি, ব, কি বলেছি? বে, বি, ব, এই ধরনের এই ফিউচার ভাব প্রকাশ করতে গেলে তখন কিন্তু শ্যাল বা উইল দরকার হয়। বে, বি, ব। তাহলে বি মানে হচ্ছে থাকা, আর উইল বি মানে থাকবে। যদি বলা হয় ইট মানে খাওয়া, তাহলে খাবে, তখন কি হবে? উইল ইট। উইল ইট। উইল ইট। না, তখন আর বি হবে না, এখানে বি তো মেইন ভার্ব, এই জন্য উইল বি থাকবে। যদি বলা হয় খাবে, উইল ইট। যদি বলা হয় যাবে, উইল গো। কি হবে? উইল গো। যদি বলা হয় লিখবে, লিখবে, উইল ইট। উইল রাইট, সরি, উইল রাইট, লিখবে। যদি বলা হয় পড়বে, উইল রিড। দেখেন দেখেন। হ্যাঁ, মেইন ভার্বের। হ্যাঁ, হ্যাঁ, আন্টি ঠিক বলেছেন। অর্থাৎ এখানে শুধু বেস ফর্ম, শুধু বেসিক ফর্ম হচ্ছে রিড, রাইট, তারপরে ক্যাশ, এগুলো হচ্ছে মেইন ভার্ব। কিন্তু এর বাম পার্শ্বে যখন উইল যোগ করে দিব, তখন সেটা ফিউচার হয়ে যাবে। যদি বলা হয় ভাত খাবো, উইল ইট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি ঢাকায় যাব, আই উইল গো টু ঢাকা। আমি আমেরিকায় যাব, আই উইল গো টু আমেরিকা। হুম। আমি লন্ডন যাব, আই উইল গো টু লন্ডন। আমি মাছ ধরবো, আই উইল ক্যাচ ফিশ। ফিশ। তাহলে এখানে তাহলে এখানে বিটা কিন্তু মেইন ভার্ব। এখানে বি মানে যে কন্টিনিউয়াস টেন্সের বি এনেছি না, এখানে হচ্ছে বি মানে থাকা। তো বলছে তুমি ঢাকায় থাকবে। ওই যে একটু আগে বলেছি উইল ইট, উইল ক্যাশ, এখানে উইল বি মানে তুমি ঢাকায় থাকবে। ইউ উইল বি ইন ঢাকা। তুমি ঢাকায় থাকবে না, ইউ ওন্ট। উইল নট কে কি বলবেন? বলেন ওন্ট। ওন্ট কি বলবেন? ওন্ট। এখানে যদি আপনি এইভাবে লেখেন ইউ উইল নট বি ইন ঢাকা, তাও কিন্তু আপনার বাক্যটা হবে, কিন্তু এটা হবে লং ফর্মে, আর এখানে লিখেছি শর্ট ফর্মে। ইংরেজরা কিন্তু শর্ট ফর্ম পছন্দ করে প্রচুর পরিমাণে, তাই এই শর্ট ফর্ম গুলো তারা ব্যবহার করে। তারা কি করে? তারা শর্ট ফর্ম ব্যবহার করে। তারা আমাদের মতো বড় বড় করে কথা বলতে পছন্দ করে না। এটা নীলুফা আপা আমেরিকায় রয়েছে, আন্টি মাঝে মাঝে আমেরিকায় যায়, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এটা। হুম। হ্যাঁ, আচ্ছা। যেটা বুঝতে পারা যায় না, হ্যাঁ, কিন্তু আগে এই গ্রামার দিয়ে এই। হুম। হ্যাঁ, 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 ঠিক ঠিক। স্পষ্ট ভাষায়। কিন্তু দেখেন, আগে এখন প্রাথমিক পর্যায়ে এই স্পষ্ট। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একটা কথার ভিতরে ওরা অনেকগুলো কথা বলে ফেলে। কিন্তু এটা আমরা আগে যদি এই যে যেভাবে শিখাচ্ছি এই গ্রামার গুলো যদি শেখা হয়, তাহলে ওদের ওই শর্ট ফর্মটাও বোঝা যাবে। আগে হচ্ছে আমাদের কথা বলা শিখতে হবে। আপনি যখন ওদের সামনে কথা বলবেন, আপনি যদি এইভাবে বলেন ইউ উইল বি ইন নিউ ইয়র্ক, তুমি নিউ ইয়র্কে থাকবে। আপনি কাউকে ফোন করে বলছেন যে তুমি অফিসে থাকো, আমি আসছি। তাহলে বলতে হবে ইউ স্টে ইন অফিস, আপনি অফিসে অবস্থান করুন। আই অ্যাম কামিং, আই অ্যাম কামিং, আমি আসছি। অর্থাৎ আগে আমাদের এই বড় বড় করে বলা শিখতে হবে, তারপর দেখবেন আপনি ছোট ছোট করে বলা শিখে গেছেন। আরেকটা বিষয় কি, আমি যতই ভালো করে পড়াই, যতই পরিশ্রম করি, কোনো কাজে দিবে না যতক্ষণ আপনি চেষ্টা না করবেন। এই বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিক্যালি। মনে করেন আপনার জ্বর হয়েছে, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে বেশি জ্বর নয়, তখন একটা বা দুই প্রকারের ঔষধ লিখে দিল, আপনি ফার্মেসি থেকে ঔষধ কিনেও নিয়ে এসেছেন। এখন এই ঔষধটা যদি আপনি টেবিলে রেখে দেন, না খান, তাহলে কি রোগ সারবে? সারবে না। এই কাজগুলো আমাদেরকে
প্র্যাকটিক্যালি করতে হবে। কোন কাজগুলো প্র্যাকটিক্যালি করতে হবে? এই ইংরেজিটা নিজের মুখে প্র্যাকটিক্যালি আপনাকে বলতে হবে। আমি যত ভালো করে বলি, যত ভালো করে শিখাই, এখানে নীলু ফাপা মনে করছে বাহ, স্যার তো খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, আমিও বুঝতে পারতেছি, খুবই ভালো কথা। কিন্তু যখন এটা বাসায় আপনি, হ্যাঁ, যখন বাসায় আপনি আপনার হাজবেন্ডের সাথে, আপনার সন্তানদের সাথে, বা আপনি নিজে নিজে, কেউ যখন না থাকে তখন আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করুন, দেখবেন এই জায়গাটা অনেক সহজ হয়ে যাবে। এই যে আমি 3টা বাক্য 3 নিয়মে সেই ক্লাসের শুরু থেকে আমি নিয়ে দেখাচ্ছি যে ইউ আর, ইউ আর ইন ঢাকা, তুমি ঢাকায় আছো, তুমি ঢাকায় ছিলে, ইউ ওয়্যার ইন ঢাকা, তুমি ঢাকায় থাকবে, ইউ উইল বি ইন ঢাকা। এখন এইটা সাবজেক্ট পরিবর্তন করবেন, এখানে ভার্ব পরিবর্তন করতে হবে, অবজেক্ট পরিবর্তন করতে হবে। প্রথম বাক্যটা কি বলেছিলেন? বলেছিলেন আমি ঢাকায় আছি। এটা না বলে বলতে হবে রাজীব স্কুলে আছে। রাজীব ইজ ইন স্কুল। ইজ কেন দিলেন? এই যে স্কুলে আছে, আছে বললে কখন বুঝায়? প্রেজেন্ট ফর্মে বুঝায়। কখন বুঝায়? প্রেজেন্ট ফর্মে বুঝায়। রাজীব ইজ ইন স্কুল, মনে করলাম আপনার ছেলের নাম রাজীব, এরপর বললাম যে রাজীব স্কুলে ছিল, তখন সব ঠিক থাকবে, শুধু ইজের পরিবর্তে অজ হবে। কি হবে? অজ হবে। হুম। রাজীব অজ ইন স্কুল। দেখেন এই যে কথাটা আমি বললাম, রাজীব স্কুলে ছিল, রাজীব স্কুলে আছে, এখানে ভার্বের পরিবর্তন করেছি। এখন ইংরেজি ভাষাটা শিখতে গেলে আমি এই যেভাবে বলে দিচ্ছি, এইভাবে আপনাকে বলতে হবে। ওই যে বললাম আপনি ওষুধ কিনে নিয়ে এসেছেন, আপনার ওষুধ আমি খেলে আপনার জ্বর সারবে না, আপনাকে খেতে হবে। হুম। আপনি দুনিয়ার যত দামি টিচারের কাছে পড়েন না কেন, কাজ হবে না। হ্যাঁ, বলতে হবে, নিজেকে বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ। কাজ করতেছে, এটা সাহায্যকারী না। না, এখানে ওয়াজটা মেইন ভার্ব। আন্টি একটা দামি কথা বলেছেন, আমি এটা একটু বুঝাই দেই। একই ব্যক্তি, যেমন আমি এখানে আপনাদের পড়াচ্ছি, কেউ আমাকে ভাইয়া বলছেন, কেউ স্যার বলছেন, কিন্তু যখন আমি বাসায় যাব, মনে করেন আমার একটা ছেলে বা আমার একটা মেয়ে আছে, এখন আমি যদি বাসায় যাই, আমি মনে করেন আপনাদের স্কুলে পড়াতে এসেছি, আমাকে স্যার বলে সম্বোধন করতেছেন, আমি বাসায় গেলে আমার সন্তানরা আমাকে আব্বু বলে ডাকবে, তাই না? আমার অন্য আত্মীয়রা কেউ আমাকে মামা বলে ডাকবে, কেউ আঙ্কেল বলে ডাকবে, এক এক রকম, কেউ ছোট ভাই বলবে, কেউ বড় ভাই বলবে। আচ্ছা, তাহলে ব্যক্তি কিন্তু আমি একই, কিন্তু এক এক জায়গায় এক এক নামে আমাকে ডাকা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আন্টি যেটা বলেছেন খুব ভালো কথা এখানে, এই যে ওয়াজ বা ওয়ার বা বি ভার্বের থেকে যেগুলো এসেছে, এগুলা কখনো কখনো অক্সিলারি ভার্ব হয়, আবার কখনো কখনো মেইন ভার্ব হয়। যদি বলা হয় আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা, কয়টা ওয়ার্ড লিখেছি? আই একটি ওয়ার্ড, ওয়াজ একটি ওয়ার্ড, ইন একটি ওয়ার্ড, ঢাকা একটি ওয়ার্ড, 4টা ওয়ার্ড বা শব্দ লিখেছি। আই ওয়াজ ইন ঢাকা। তো এখানে ওয়াজটা কিন্তু মেইন ভার্ব। হুম। এই যে দেখেন, এগুলা কিন্তু গবেষণা করতে হয়। এগুলো নিয়ে আন্টি অনেক মানে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলেছে কথাটা। ওয়াজটা কিন্তু এখানে মেইন ভার্ব, আই ওয়াজ ইন ঢাকা। কিন্তু এই ওয়াজটা আবার অক্সিলারি ভার্ব করে দেওয়া যায় কিভাবে? যদি বলা হয় আই ওয়াজ প্লেইং ফুটবল ইয়েস্টারডে, আই ওয়াজ প্লেইং ফুটবল ইয়েস্টারডে, এর অর্থ হচ্ছে আমি গতকাল ফুটবল খেলিতেছিলাম। খেলিতেছিলাম, হ্যাঁ, খেলছিলাম। থ্যাংক ইউ। খেলিতেছিলাম বা খেলছিলাম, এই যে বাক্যটা বললাম কেবল, আই ওয়াজ প্লেইং ফুটবল ইয়েস্টারডে, তাহলে এখানে 2টা ভার্ব পাশাপাশি বসেছে, ওয়াজ একটা ভার্ব আর প্লেইং একটা ভার্ব। তো এখানে মেইন ভার্ব হচ্ছে প্লে বা প্লেইং, যেহেতু কন্টিনিউয়াস এই জন্য প্লেইং হয়েছে। তো এই প্লেইংটা হচ্ছে মূল ভার্ব, আর সাহায্যকারী ভার্বটা ওয়াজ। আবার এই ওয়াজটাই মেইন ভার্ব হয়ে যাচ্ছে কেমন? আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম। এই পরিবর্তনটুকু কি সবাই বুঝতে পেরেছেন? আন্টি যেভাবে বুঝেছে সবাই বুঝেছেন? অর্থাৎ একই ভার্ব কখনো মেইন ভার্ব হয়, আবার কখনো সাহায্যকারী ভার্ব হয়।
হুম, এই পরিবর্তনটা বুঝতে হবে। এই যে জান্নাতুল আপা একটু আগে বলেছিল, এখানে বি দেখা মাত্র বলেই দিয়েছিল এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আসলে নতুন যারা আমরা শিখতেছি মনে হয় এরকমই মনে হতে পারে আপনাদের কাছে, কারণ আমি একটা স্ট্রাকচারে বলেছিলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি হয়, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, প্লিজ শুনবেন কি বলেছিলাম, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। ওই যে বলেছিলাম শ্যাল বি বা উইল বি, এখন এইখানে শ্যাল বি বা উইল বি দেখেই জান্নাতুল আপা বলেছে যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নো, এখানে বি থাকলেই যে এটা হবে, ওয়াজ থাকলেই যে সেটা কন্টিনিউয়াস টেন্সের অজয়ের হবে তা নয়, সেটা মেইন ভার্ব হতে পারে, সেটা সাহায্যকারী ভার্ব হতে পারে। কোন ভাবে বাক্যটায় বসেছে সেই ভাবটা আগে আমাকে বুঝতে হবে, সেই সিচুয়েশনটা আগে আমাকে বুঝতে হবে। এইটা যখন পারবেন তখন কথা বলতে পারবেন। দেখেন যারা ইংরেজ আমেরিকাতে যারা থাকে, আমরা বাঙালিরা আমরা কি বাংলা ব্যাকরণ জানি? জানি না, কিন্তু আমরা বাংলায় সুন্দরভাবে কথা বলি। আমরা বাঙালি হয়েও আমরা যতটা ইংরেজি গ্রামার জানি, ইংরেজরা কিন্তু অতটা জানে না। কেন জানে না? কারণ আমাদেরকে কিন্তু গ্রামার জেনে জেনে তারপরে ইংরেজি শিখতে হয়। যেমন আমরা বাংলা বলে বলে শিখেছি, ছোটবেলায় মা শিখিয়েছে এটা কলম, এটা হাত, এটা মাথা, তাই না? 1.5 বছরের বাচ্চারা দেখবেন আধো আধো মুখে কথা বলে। তারা কি গ্রামার শেখে? শেখে না। তারা প্রথমে মাম্মাম, মা, বাবা, আব্বা, আম্মু এগুলো বলা শেখে, দাদা, দাদি। তো আমাদেরকেও কিন্তু এখানে কিছুটা এইভাবে শিখতে হবে যে আপনাকে বুঝতে হবে যে কোনটা কন্টিনিউয়াস আর কোনটা মেইন ভার্ব। হুম, এটা হচ্ছে আমরা, তবে আমাদেরকে গ্রামার জেনে ইংরেজি শিখতে হচ্ছে। আর যারা ইংরেজ নেটিভ স্পিকার তারা কিন্তু গ্রামার শেখে না, তারা ওই যে ছোটবেলা থেকে শুনে শুনেই শিখে যায়। তো ওরা হচ্ছে অনেক কিছু, যেমন আমরা যেহেতু বাঙালি হয়েও বাংলা গ্রামার জানি না, আমরা অনেক কথা আঞ্চলিক ভাষায় বলি, অনেক কথা আমাদের মন গড়া ভাবে তৈরি করে বলি, এটা কোনো গ্রামার মেইনটেইন করে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও ঠিক তাই, সবকিছু গ্রামার দিয়ে শিখতে গেলে হবে না। এই যে রুলটা আমি দেখাচ্ছি, এখানে আপনি মনে রাখবেন গ্রামার শিখতে হবে, কিন্তু এখান থেকে আরো নতুন নতুন বাক্য আপনাকে তৈরি করা শিখতে হবে। তুমি ঢাকায় থাকবে, ইউ উইল বি ইন ঢাকা। এখন এখানে যদি আপনি ওইটা ধরে রাখেন যে বি মানেই কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, নো, এখানে বি মানে হচ্ছে হওয়া বা থাকা। এই ভাবটা আপনাকে বুঝতে হবে যে একই বি কখনো সেটা কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে বসে, আবার এখানে সে পরিপূর্ণ পাওয়ার নিয়ে মূল ভার্ব হিসেবে বসে গেছে। যাই হোক, 3টা সেন্টেন্স শিখাতে অনেক সময় ব্যয় করলাম, একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। তুমি ঢাকায় আছো, এটা প্রথমে বলেছিলাম। তুমি ঢাকায় ছিলে, এটা বলেছিলাম দ্বিতীয় নাম্বারে। তৃতীয় নাম্বারে ফিউচার টেন্স আমরা শিখেছিলাম না যে টেন্স প্রধানত 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমি প্রত্যেকটা ব্যাচে একই কথা বলি, এই টেন্সটা এই টেন্সটা খুব ভালো করে আপনাদেরকে শিখতে হবে। টেন্স না শিখে আপনি বিল্ডিং এর উপরে মানে 3 তলা, 4 তলা, 5 তলা, 10 তলা করতে পারবেন না। তুমি ঢাকায় থাকবে, ইউ উইল বি ইন ঢাকা, ইউ ওন্ট বি ইন ঢাকা। নীলুফাপা এগুলো একটু পড়বেন কাইন্ডলি। ইউ উইল বি ইন ঢাকা। হুম, ইউ ঢাকা, তুমি ঢাকায় থাকবে। ইউ ওয়েন্ট বি ইন ইউ ঢাকা, ওন্ট বি, তুমি এটা ওয়েন্ট ঢাকায় বলা যাবে না, ইউ ওন্ট বি, ইউ ওন্ট বি। থাকবে না। উই ঢাকা, তুমি কি ঢাকায় থাকবে? ওয়ান্ট ইউ বি ইন ঢাকা, তুমি কি ঢাকায় থাকবে না? হয় উইল ইউ বি ইন ঢাকা, তুমি কেন ঢাকায় থাকবে? হয় ওয়েন্ট ইউ বি ইন ঢাকা, তুমি কেন ঢাকায় থাকবে না? তাহলে পঞ্চম নাম্বারে কি আছে? হোয়াই উইল, হোয়াই উইল ইউ বি ইন ঢাকা। দেখেন এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে, ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে অক্সিলারি ভার্ব দিতে হয়। হোয়াই উইল ইউ বি ইন ঢাকা, কেন তুমি ঢাকায় থাকবে? কেন তুমি ঢাকায় থাকবে না? হোয়াই ওন্ট ইউ বি ইন ঢাকা। এখানে দেখেন আরো অনেক স্ট্রাকচার। তুমি স্কুলে আছো, ওই একই নিয়ম, প্রথমে কিন্তু এগুলো দেখিয়েছিলাম। তুমি স্কুলে আছো, তুমি ইংরেজি কি? ইউ। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে ইউ এর পরে কখনো অ্যাম হয় না, ইজ হয় না। ইউ মানে তুমি বা তোমরা, তাহলে প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, ইউ ইজ হবে না। ইউ আর এট স্কুল, ইউ আর এট স্কুল, তুমি স্কুলে আছো। যদি বলা হয় তুমি রুমের ভিতরে আছো, ইউ আর
ইন দা রুম, ইন দা রুম, রুমের ভিতরে, মধ্যে বা ভিতরে হলে ইন বসে, তুমি রুমের ভিতরে আছো। যদি বলা হয় তুমি রাস্তায় আছো, ইউ আর অন দা রোড, তখন অন বলতে হবে, হ্যাঁ অন। এটা আমি আজকে দেখাবো যে কোথায় অন বসে, কোথায় ইন বসে, কোথায় অ্যাড বসে। তবে এগুলোতে যাওয়ার আগে আমাকে কথা দিতে হবে, হ্যাঁ এগুলোতে যাওয়ার আগে আমাকে কথা দিতে হবে টেন্সটা কি ক্লিয়ার হয়েছে। যদি না হয় আমি আরো সুন্দর করে, হ্যাঁ কন্টিনিউয়াসে, হ্যাঁ এগুলো ভয় হয়, কিন্তু এই ভয়টা করা যাবে না। এই ভয়টা করা যাবে না, কেন করা যাবে না? এগুলো আমাদেরকে আরো বেশি সুন্দর করে একটু কভার করতে হবে। আচ্ছা এটা আমি একটু দেখাই যে টেন্সের এটা আমি দিয়েছিলাম, জাস্ট ওয়েট। দেখেন টেন্সটা কমপ্লিট না করে আমি বলেছিলাম অন্য কোনো দিকে আমি যাব না বা আপনাদেরকে যেতে দিব না। তো আগে হচ্ছে আমাদেরকে টেন্স আরো বেশি ভালো করতে হবে, তাই না? টেন্স, দেখেন আমি এখানে দিয়েছিলাম টেন্সের, জাস্ট ওয়েট। টেন্স হচ্ছে মূলত কয় প্রকার বলেছিলাম? 12 প্রকার। 12 প্রকার টেন্স। এই 12 প্রকার টেন্সের ভিতরে কয়টা শিখতে বলেছিলাম? 8 প্রকার। কয়টা বলেছিলাম? 8 প্রকার। হুম এই 8 প্রকার কি কি বলেছিলাম? প্রেজেন্ট টেন্স 4টা, পাস্ট টেন্সের 2টা, পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। আর ফিউচার টেন্সের 2টা বলেছিলাম, ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস, তাই না? তো এই 8টা নীলুফাপা একটু আমার সঙ্গে সঙ্গে বলবেন। এই দেখেন প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার বলে দিয়েছিলাম, এস মানে হচ্ছে সাবজেক্ট, এই দেখেন দেখা যায় এস, এস মানে হচ্ছে সাবজেক্ট। আর দিতে হবে কি ভি অন, নো অক্সিলারি, দেখতে পাচ্ছেন এই যে সামনে নো অক্সিলারি। আচ্ছা কিভাবে আপনি চিনবেন? বাংলা ক্রিয়ার শেষে রস্বইকার, একার, ওকার এবং অন্ত্যেষ্টিয় জ। যেমন সে স্কুলে যায়, যায় বললে দেখেন শেষে এই অক্ষরটা লাগে, যায় অন্তর্জয়াকার অন্ত্যেষ্টিয়। তাই না? এইগুলা যখনই দেখবেন তখন বুঝতে পারবেন যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে বা প্রেজেন্ট সিম্পল টেন্সে। যেমন বলছে সে যায়, এটা কি হবে বলেন তো? হি, না হি গো হয় না, এই যেহেতু ইয়েস, হ্যাঁ হি গোজ, এইটা কিন্তু বলার আগে, বলার আগে ব্রেনে ঘুরাতে হবে যে সে যায়। হুম, হ্যাঁ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়, তাই না? তাহলে সে যায়। তো এই যে এস বা ইএস 12টা টেন্সের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে যোগ হয়, আর কোথাও কিন্তু হবে না। সে যায়, সে যায়, হি গোজ, হ্যাঁ বলেন। না পাস্ট টেন্সে তখন দেখেন সে যায় এটা বলেছেন হি গোজ, সে যায় এটা বলেছেন হি গোজ। এটা পাস্ট টেন্সে যদি বলি সে, যদি পাস্ট টেন্সে বলি সে গিয়েছিল, তখন হবে হি ওয়েন্ট, হি ওয়েন্ট। গো, গো, হ্যাঁ গো এর ভি টু হচ্ছে ওয়েন্ট, গো, ওয়েন্ট, গন, গো, ওয়েন্ট, গন। আচ্ছা শুনেন আমি বলছি, সে যায় না ওটা পরে আসছি, তো বলছে যে সে যায় হি গোজ, সে খায় হি ইটস, সে খেলে হি প্লেস, হি প্লেস। কিন্তু যখন বলবো সে যায় হি গোজ আর বলবো সে গিয়েছিল, তখন হবে হি ওয়েন্ট। কিন্তু অনেকে এখানে মনে করে কি যে সে, সে তো এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে ওই ওয়েন্ট এর পরেও ছোট্ট করে একটা এস দিয়ে দেয়, হি ওয়েন্টস। এটা কিন্তু ভুল, এটা করা যাবে না। একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ওইটা দিতে হবে। হ্যাঁ দেখেন আমি কত সহজ করে ছোট ছোট করে স্লোলি কথা বলে বুঝিয়ে দিচ্ছি, তাই না? এখন এইগুলা আপনাদের বাসায় বসে যখন অবসর সময় থাকবেন, এই যে 3 দিন করে পড়ানো হয় কেন জানেন? একদিন পড়িয়ে পরের দিন গ্যাপ রাখা হয়, কারণ এই ক্লাস রেকর্ড গুলো দেখতে হয়। এগুলো শুনবেন, এগুলো দেখবেন, এই পিডিএফ গুলো একটু পড়বেন। এটা তাহলে বেশি কাজে দিবে। বেশি পড়ানো মানেই কিন্তু বেশি নয়, মনে করেন আমি আজকে
8টাতে ক্লাস শুরু করেছি, আমি যদি আরো 2-3 ঘন্টা, আজকে 5 ঘন্টা একবারে পড়াই, আপনাদের ব্রেন গরম হয়ে যাবে, ধরবে না। হ্যাঁ, অর্থাৎ আমরা অল্প পড়বো, হ্যাঁ অল্প পড়বো, কিন্তু সেই পড়াটা যেন কাজে খাটে, কাজে লাগে। আমি অনেক খাবার খেলাম, কিন্তু সেই খাবারটা আমার বদ হজম হলো, এটা কি ভালো কথা? না। আমি অল্প খাবো, কিন্তু সেটা আমার শরীরের জন্য যেন ম্যাচ করে। বুঝতে পেরেছেন? তো এখানে কি বলছে, আজকে প্রেজেন্ট টেন্সটা নীলুফা আপা ক্লিয়ার করে বলবেন। হ্যাঁ, হ্যাঁ কিছু বলেছেন? হ্যাঁ, বুঝতে পারিনি। জি, তাৎক্ষণিক করেছে আরিগাতো গোজাইমাস, মানে ওটা হচ্ছে এই ব্যাপারে আপনাকে অসাধারণ ধন্যবাদ। অনেক ভালো লাগলো, কথাটা শুনে খুব ইন্সপিরেশন পেলাম। হ্যাঁ, অনেক ভালো। আসলে দেখেন, আমি চেষ্টা করি, আমার ভিতরে যা আছে আমি অনেক পরিশ্রম করে পড়াই। নীলুফা আপা তো দেখছেন যে প্রথম থেকেই কিন্তু আমি যেদিন আপনাদের ক্লাস নেই আমি কিন্তু অনেক, আসলে দেখেন নিজের মাথার জ্ঞান অন্যের মাথায় ঢুকিয়ে দেওয়া এটা কিন্তু জগতের অন্যতম একটা কঠিন কাজ, তাই না? হ্যাঁ, আমি যা বুঝি এটা আরেকজনকে বুঝানো কিন্তু সো টাফ। তো তারপরও এটা, হ্যাঁ। কথা হচ্ছে, হ্যাঁ। বিশেষ করে আমাদের মতো বয়স কথা বলতে সময় লাগে। হ্যাঁ, তবে আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ শরীরে থাকি এবং সুস্থভাবে পড়াতে পারি। এইটাই। হ্যাঁ, হ্যাঁ, এইটাই। সুস্থ না থাকলে পড়ানো যায় না। হ্যাঁ, 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 কোনো প্রোগ্রামে এখন হ্যাঁ, 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 প্রোগ্রামে আছেন, আমি সারাদিন দোয়া করি আপনি হ্যাঁ, যেন হ্যাঁ, 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 ঠিক। আমাদের আমাদের অনেক বড় বড় প্রোগ্রাম থাকে আমাদের। আন্টির গ্রামের বাড়িতে আমরা যে স্কুলটা করতেছি ওখানে কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যার আসছিলেন, জনাব ইয়াহিয়া আক্তার স্যার। তো একজন ভিসি স্যার মানে তো একজন মন্ত্রী পদমর্যাদার। তো ওনাদের সামনেও আমাদেরকে কথা বলতে হয় বা আমাদের প্রোগ্রাম করতে হয়। তো আসলে এটা আপনাদের দোয়া এবং মানে আল্লাহর অশেষ রহমত যে আমরা এগুলো করতে পারি। এবং 25শে ডিসেম্বর, হ্যাঁ, হ্যাঁ, 25শে ডিসেম্বর আন্টিও আসবে আশা করি, এবং আন্টির ছেলেমেয়েরাও আসছে আমেরিকা থেকে, একটা বড় প্রোগ্রাম। তো এখানে আসলে ইংলিশে অনেক সময়, এটা আন্টির গ্রামের বাড়িতে আমাদের ডুমুরিয়ার আন্দুলিয়াতে। ওই যে বলেছিলাম আন্টির হাজবেন্ড আমাদের আঙ্কেল একটা স্কুল করতেছে, ওই স্কুলটা আর কি অনেক বড়, মানে ইন্টারন্যাশনাল। হ্যাঁ, এটা খুলনা, খুলনার ডুমুরিয়াতে। হ্যাঁ, খুলনার ডুমুরিয়াতে। এটা খুলনাতে, খুলনার ডুমুরিয়া। হ্যাঁ, খুলনাতে আন্টির গ্রামের বাড়িতে, আন্টির বাড়িতেই হচ্ছে একেবারে, স্কুলে বাড়ির পাশেই স্কুলটা হচ্ছে। হ্যাঁ, এটা মানে অনেক ইন্টারন্যাশনাল মানের একটা স্কুল। হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছেন না? আন্টি, আমি তো গতকাল, এই যে দেখেন, আমি তো গতকালও আপনাকে মানে গত ক্লাসের রেকর্ড গুলো দিয়েছিলাম, এই যে একটু দেখেন এখানে। এই দেখেন, আমি দেখাচ্ছি। আহ, এই দেখেন আন্টি, না, 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 আমি তা বলছি না। এই দেখেন আন্টি, এই যে আপনাকে যে আমি ক্লাসগুলো দিয়েছি, আর তারপরে এই যে যে শিট গুলো দিয়েছি। হ্যাঁ, 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 ক্লাস রেকর্ডটা পান নাই তাই তো? এইচটিটিপি ফেসবুক, এই যে তো আপনাকে ইউটিউবের তো লিংক দিয়েছে, যে দেখেন এই লিংকে আপনি এখানে ঢুকলেই তো ক্লাসটা দেখতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, তা আপনি কেন যে পাচ্ছেন না এটা দেখেন, এই যে আমি তো এখানে গ্রুপে মানে দিয়ে দিয়েছি, এই যে দেখেন, এই যে একটা ক্লাস টেন্স পার্ট 3, এই যে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে মনে হয়। এই যে ইউটিউবের এই যে লিংক দেয়, এই লিংকে আমি এখনই ঢুকবো, একটু দেখাই দেখেন, আমার ক্লাসটা এখানে আপনি পেয়ে যাবেন। চলে আসবে, অর্থাৎ গিয়েছিলাম। চাই আমি ভুল করি, আইডি আইডি এইটা আমার আছে। এটা আছে তাই না? তো আমি তো প্রত্যেক দিনের এই ক্লাসগুলো দেই, কিন্তু আচ্ছা আজকের ক্লাসটা যদি না যায় আমাকে একটু বলবেন, আমি এটা আবারও, কিন্তু আমি তো প্রতিদিনের ক্লাসগুলো, আমি আমি ক্লাসগুলো, হ্যাঁ, হুম, হ্যাঁ, 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 আচ্ছা, আচ্ছা, কিন্তু আমি তো প্রত্যেকদিন ক্লাস শেষে সবাইকে এই রেকর্ড ক্লাসটা এবং এই পিডিএফ গুলা যা যা পড়াচ্ছে এগুলো দিয়ে দেয়, কিন্তু
কেন যাচ্ছে না, আমি আমি সবাইকে দিয়ে দেয়। আচ্ছা, আজকেও যদি সমস্যা হয় আমাকে সাথে সাথেই বলবেন, হ্যাঁ? যদি দুপুরের ভিতরে, আমি মনে করেন এটা ইউটিউবে আগে আপলোড করতে হয়, তারপর লিঙ্কটা আপনাদেরকে দেয়, ওই লিঙ্কে আপনারা ক্লিক করলে ওখানেই দেখতে পারবেন। তো দুপুরের ভিতরে যদি না পান, আমাকে আন্টি একটু ফোন দিয়ে বলবেন যে প্রশান আমি ক্লাসটা পাইনি। ঠিক আছে, আমি চেষ্টা করব। আচ্ছা, আমি আজকে আবার দিব। এটা তো আমি দিয়ে দেই, রেগুলার দেই, কিন্তু কেন যাচ্ছে না আমি একটু দেখি দেখি, এটা মনে হয় টেকনিক্যাল কোনো সমস্যা হতে পারে। আমি এই বিষয়টা একটু দেখে আপনাদেরকে জানাবো। আচ্ছা, তো যাই হোক, দেখেন আমি যে জায়গাটাতে, হ্যাঁ বলুন। একটা কথা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই হচ্ছে আপু, আপনার বাংলাদেশ কোথায় বাসা? বলছি মানে বুঝতে পারছি, খুলনা সাতক্ষীরা টানা হ্যাঁ, তো। হ্যাঁ, আমি জানি ভাইয়া মনে হয় ক্লাস করে। হ্যাঁ। এরকম একদিন করাবো। তখন তো তখন আর মনে হচ্ছিল যে ক্লাস করে নিচ্ছি, আল্লাহ কার কাছে না কার কাছে দিবে, কি হবে না হবে। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। আচ্ছা, আপনি করবেন করাবেন না, আমি করবো। হ্যাঁ, 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 হ্যাঁ। পরে এখন দেখতেছেন, হ্যাঁ পরে দেখতেছেন যে স্যার যা বলেছে অক্ষরে অক্ষরে কেটে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, দেখেন এই যে ভালো বললেন, এইটাই আসলে শিক্ষকের অনুপ্রেরণা, এটাই হচ্ছে ইন্সপারেশন। শিক্ষকদের কিন্তু আসলে টাকা কম, কিন্তু শিক্ষকদের সম্মান বেশি। একজন হুম একজন টিচার, আমার বাবা বা আমার দাদা, উনি স্কুল টিচার ছিলেন। তো আসলে মানে অর্থনৈতিক ভাবে বেশি একটা ডেভেলপ করা যায় না, কিন্তু তাদের ছাত্ররা আজকে সচিবালয়ে, কেউ সচিবালয়ে চাকরি করছে, কেউ বিসিএস ক্যাডার হয়েছে। যখন রাস্তা দিয়ে যায়, যখন একজন সচিব এসে, একজন উপসচিব বা একজন বড় অফিসার লেভেলের, সে যদি স্যারের পায়ে হাত দিয়ে সালাম করে, তখন স্যারের গর্বে বুকটা ভরে যায়। এটাই হচ্ছে শিক্ষকের কিন্তু বড় একটা পাওয়া। এটাই কিন্তু একটা, হুম, হুম, হুম। লজ্জা লাগে দেখে। হ্যাঁ, 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 তাদের মতো তো বোঝাচ্ছে আমি কি হুম, ছোটটাকে মানে শোনায়, তখন বলে কি আম্মু কেন বুঝতেছো না, এত সুন্দর করে বলার পরে হ্যাঁ, 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 বা আমরা ওটা মনে করতেছি এই হ্যাঁ, দেখুন, এত সুন্দর করে ধীরে ধীরে এক একটা করে শেখাচ্ছে, আমার বাচ্চারা শুনলে তো বলতে যে তুমি কি না বা না শুনেন, এখন দেখা যাচ্ছে কি, আপনাদের তো একটু বেশি বয়স হয়ে গেছে, তবে শিখতে সময় লাগবে, হ্যাঁ, কিন্তু হাল ছেড়ে দিলে হবে না। আপনাদেরকে আমি শিখাবো, আমি থাকবো আপনাদের সাথে, আপনারাও আমার সাথে থাকবেন। হয়তো একটু 1 মাসের জায়গায় 2 মাস, 2 মাসের জায়গায় 3 মাস লাগবে, কিন্তু শিখতে আপনি পারবেন। কারণ আমার শেখাটার ভিতরে আপনি মজা পাচ্ছেন। এই যে বললেন যে স্যার আপনি কত সুন্দর করে বুঝান। হ্যাঁ, 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 মানে কি মানে খুব অপেক্ষায় থাকি। এই সময়টা যদি আমরা আবার নিজেরা নিজেরা প্র্যাকটিস করি, যেমন আপারা যাদের যে সময় থাকে, একটা সময় নির্ধারণ করে আপনি যদি একটা গ্রুপ করে দেন, হ্যাঁ, হ্যাঁ। সেই সময় তো হয় না। আসলে দেখেন না, এটা এটা আমি গ্রুপ 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 অনেক জায়গায় করে দিয়েছি, কিন্তু গ্রুপ করলে কি হয়, মনে করেন এখানে আপনাকে উদাহরণ দিই, জান্নাতুল আপা, আপনি বলছেন যে স্যার আমি দুপুর 1টার পরে আর বাসায় থাকি না, প্রতিদিন আমাকে বের হয়ে যেতে হয়, রাত 10টায় আসতে হয়, আমি টিউশনি করাই ঢাকা শহরে, তাই না? এখন আপনি দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত বিজি থাকেন, ফ্রি থাকেন না। এবার দেখা যাচ্ছে ওই টাইমটা কিন্তু নীলুফা আপা আপনার আবার ফ্রি থাকে, সে ওই টাইমে বিজি থাকে না, মানে টাইমিংটা আপনি মিলাতে পারবেন না। হ্যাঁ, অনেকবার অনেকবার আমি অনেক ব্যাচে গ্রুপ করে দিয়েছি, কিন্তু গ্রুপ করে দিলে আপনি যেটা বলছেন এটা হয় না। তবে আমি করে দিব গ্রুপে, আপনারা কথা না বলতে পারলে ওখানে লিখবেন। মনে করেন আপনি এখন ফ্রি আছেন, আপনি একটা হাই দিলেন, তখন এখানে হয়তো রোকেয়া আপা ফ্রি রয়েছে, সেও আপনার সাথে হাই দিল, তখন আপনার সাথে সে একটু 2-5 মিনিট সময় মতো কথা বলে নিল, এটা করতে পারবেন। কিন্তু টাইমিং মিলবে না, যেমন নীলুফা আপা এখন, আমি বাংলাদেশে সকাল 9টা বাজে, ওনার এখন ওনার আমেরিকাতে এখন রাত 10টা বাজে। তাই না? এটা হচ্ছে টাইমিংটা মিলাতে পারবেন না। তো যাই হোক, গ্রুপ করা লাগবে না, গ্রুপ নিজের সাথে নিজে গ্রুপ করতে হবে। কিভাবে? আপনি, হ্যাঁ, হ্যাঁ, গ্রুপে আমি জানি এটা, আমি এগুলো তো, হ্যাঁ, 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 গল্প, এবং এইখানে অনেক, মনে করেন এই ব্যাচে আপনাদের কোনো ছেলে নাই, যদি ছেলেরা থাকতো তখন ওই বিভিন্ন রকমের মানে টপিক চলে আসে। এই জন্য আর কি গ্রুপটা। হ্যাঁ, 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 বলুন। হ্যাঁ,
হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমার আমার কোনো কষ্ট নাই, এটা আমি বুঝাতে পারতেছি। হ্যাঁ, আনন্দের সাথেই পড়াচ্ছি, এবং আপনারা যে বললেন যে স্যার অনেক ভালো পড়ান। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই। এগুলো পারবেন, এগুলো হ্যাঁ তাহলে কথা হচ্ছে স্যার, হ্যাঁ কথা হচ্ছে আমাদেরকে বেশি সময় দিতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। একদমই ঠিক বলেছেন। হ্যাঁ, সব কথার সার কথা হচ্ছে ওইটা। হুম সব কথার মূল কথা রোকেয়া, রোকেয়া আপা বলে দিয়েছে, সবকিছুর মূল জিস্ট যে কথাটা সেটা হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখেন এখানে মনে করছেন যে মাঠে মনে করেন লিওনেল মেসি ফুটবল খেলতেছে, খুব সুন্দর খেলোয়াড় সে একজন। আমার মনে হয় কি আমি মাঠে নামলে আমিও মনে হয় ওর মতো খেলতে পারবো, কিন্তু মোটেই না। সে কিন্তু অনেক প্র্যাকটিস করে তারপরে মাঠে নেমেছে। ছোটবেলা থেকে সে খেলতে খেলতে সে কিন্তু পড়াশোনায় ভালো পারেনি, কিন্তু সে খেলাধুলায় ভালো পেরেছে। তো এখানেও কিন্তু ঠিক তাই। আমি যেভাবে পড়াচ্ছি বুঝাচ্ছি, এখানে জান্নাতুল আপা সে কিন্তু একজন টিউটর, সে ঢাকা শহরে বিভিন্ন বাসায় গিয়ে পড়ায়। আপা আমাকে বলেছিল যে স্যার, আপনি যেভাবে পড়ান আমি যেন এরকম একজন টিচার হতে পারি। এখন আপনি পারবেন, এইভাবে আমার থেকেও ভালো হতে পারবেন, কিন্তু আমাকে ফলো করতে হবে এবং আপনাকে অনুশীলন করতে হবে। আমি যেভাবে কথা বলি, যে স্টাইলে বলি, যেভাবে বুঝাই, এভাবে আপনাকে ধরতে হবে, এভাবে বুঝতে হবে, তাহলেই কিন্তু আপনি পারবেন। হ্যাঁ, মাথা ঠান্ডা রাখতে হবে একদমই। আচ্ছা, তো যাই হোক, আমি ক্লাসটা আরো একটু রান করি, আর একটু দীর্ঘ করব। দেখেন এখানে বলছে তুমি স্কুলে আছো, ইউ আর অ্যাট স্কুল। তুমি স্কুলে নেই, ইউ আরএন্ট অ্যাট স্কুল। আচ্ছা, আমি আরেকটু বলি ক্লাসের ভিতরে, যেহেতু আমি গত সপ্তাহে একটু অসুস্থ ছিলাম, একদিন বা 2 দিন পড়াতে পারিনি। এখন আগামীকাল যদি পড়াই, আপনারা কি সময় দিতে পারবেন? আগামীকাল রবিবার, নীলু পাপা পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল ওই 8টাতেই ক্লাসটা শুরু হবে, সবাই জয়েন করবেন। আমি যেহেতু একটা দুইটা ক্লাস আমি গ্যাপ দিয়েছিলাম, তো আমি চাই না যে কোনো ক্লাস গ্যাপ থাকুক, ওই গ্যাপটা আমি আবার টেনে তুলবো। আচ্ছা যাই হোক, তো দেখেন এখানে বলছে তুমি স্কুলে আছো, ইউ আর অ্যাট স্কুল। এখানে আরটা হচ্ছে মেইন ভার্ব। তুমি স্কুলে আছো, তুমি বাসায় আছো, তুমি রাস্তায় আছো, তুমি গাড়িতে আছো, তুমি বাড়িতে আছো, এগুলো সব ইউ আর অ্যাট স্কুল, ইউ আর ইন দা রুম, ইউ আর অন দা রোড। আর যখন নেগেটিভ করবেন তখন আর এর সঙ্গে নট হবে। যদি এখানে ইজ থাকতো ইজের সাথে নট হবে, যদি এখানে অ্যাম থাকতো অ্যাম এর সাথে নট হবে। সিস্টেম একই, শুধু একটু পরিবর্তন ঘটাতে হবে। শুধু একটু কি করতে হবে? পরিবর্তন। আমরা আমরা কাপড়ের দোকানে কাপড় কিনতে, একটা শাড়ি আপনার পছন্দ হয়েছে, আপনি বলছেন যে ডিজাইনটা একই হবে কিন্তু কালারটা একটু ভিন্ন দিতে হবে। দেখবেন আমরা যখন মোবাইল কিনি, আমরা বলি না যে এই একই মোবাইলটা আপনি দেন, কিন্তু এটা তো ব্ল্যাক কালার, এটা তো ব্ল্যাক কালার, আপনি একটু ব্লু বা গ্রিন বা রেড কালার দেন। মোবাইল একই থাকবে, কালার পরিবর্তন হবে। এখানেও কিন্তু ঠিক তাই, এই বাক্যগুলোর স্ট্রাকচার গুলো কিন্তু একই। এই যে বলছে তুমি স্কুলে আছো, তুমি স্কুলে আছো, এখানে যদি এই সাবজেক্ট পরিবর্তন করে দেয়, আমি স্কুলে আছি, কি হবে? আই অ্যাম অ্যাট স্কুল। যদি বলা হয় রাজীব স্কুলে আছে, রাজীব, তখন আর হবে না, এম হবে না, ইজ হবে। রাজীব ইজ অ্যাট স্কুল, এজ হবে। অর্থাৎ এখানে স্ট্রাকচার ঠিক থাকবে, কিন্তু ওই যে কালার পরিবর্তন হয়ে যাবে। মনে করেন আপনি একটা কালার ফোন কিনতেছেন, তাই না? আইফোন, তো এখানে গ্রে কালার আছে, হোয়াইট কালার আছে, তারপর হচ্ছে ব্লু কালার আছে, যার যে কালার পছন্দ হয়, কিন্তু মোবাইলের ভিতরে সব ফাংশন গুলো একই। তো এই স্ট্রাকচার গুলো কিন্তু ঠিক তাই। আচ্ছা, এরপর ওই একই নিয়ম দেখেন পাস্ট টেন্সে দেখিয়েছে, তুমি স্কুলে ছিলে, ইউ ওয়্যার অ্যাট স্কুল। তুমি স্কুলে ছিলে না, ইউ ওয়্যারেন্ট অ্যাট স্কুল। তুমি কি স্কুলে ছিলে? ওয়ার ইউ অ্যাট স্কুল। এগুলো আমি পাঠিয়ে দিব, এইগুলো থেকে আপনারা একটু করবেন। একই নিয়ম দেখেন, এই যে তুমি এয়ারপোর্টে থাকবে, আমি একটু আগে বলেছিলাম যে তুমি ঢাকায় থাকবে, ইউ উইল বি ইন ঢাকা। আর এখানে কি বলছে? তুমি এয়ারপোর্টে থাকবে, ইউ উইল বি, ইউ উইল বি অ্যাট দ্য এয়ারপোর্ট। এই বাক্যগুলো আমি এতক্ষণ যা আর ছোট স্থানে হলে অ্যাট হবে। হ্যাঁ, ছোট স্থানে হলে কি হয়? অ্যাট হয়। তো এই বাক্যগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি যে বিষয়টা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে 12টা টেন্স আপনাদেরকে আমি একটু, এখানে দেখেন এই শীটটা একটু কাইন্ডলি দেখবেন, এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এই যে টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে কি হয়? আই অ্যাম, আমি হই।
তুমি হও, ইউ আর। হ্যাঁ, হ্যাঁ বলুন। আমরা বড় স্থানের ক্ষেত্রে ইন ইউজ করি, ছোট স্থানের ক্ষেত্রে এট ইউজ করি। তবে এখানে রুম, ধরেন আমি রুমে আছি, আই মিন দ্য রুম। হ্যাঁ, তাহলে রুমের ক্ষেত্রে কেন স্যার ইন হবে? রুম তো ছোট, নাকি রুম বড়ও হতে পারে? রুমের মধ্যে 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 এই জন্য। তাই এখানে বিষয়টা হচ্ছে, আচ্ছা, মধ্যে বুঝানো, রুমে এখানে আছি। এখানে বিষয়টা হচ্ছে কি, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। দেখেন, প্রশ্ন না করলে কিছুই শেখা যায় না, জানা যায় না। এখানে প্রশ্নটা করেছেন যে স্যার বড় স্থান হলে তো ইন বসে, কিন্তু রুম তো একটা ছোট জায়গা, এখানে কেন ইন হলো? এখন এই দুইটার ভিতরে একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে, যখন বলা হচ্ছে বড় স্থান হলে ইন বসে, এটা ঠিক আছে। যেমন আই অ্যাম ইন ঢাকা, আই অ্যাম ইন রাজশাহী, আই অ্যাম ইন খুলনা, আই অ্যাম ইন নিউ ইয়র্ক। হ্যাঁ, আই অ্যাম ইন নিউ ইয়র্ক, এগুলা হচ্ছে বড় বড় জায়গা, তাই এখানে ইন ব্যবহার করা হয়েছে। কিন্তু প্রেপোজিশনের ক্ষেত্রে আবার বলা হচ্ছে কোনো কিছু এর মধ্যে বা ভিতরে। কি বলা হচ্ছে? কোনো কিছু এর মধ্যে বা ভিতরে বোঝাতে ইন বসে। ইন, যেমন রুমের ভিতরে, ইন দা রুম। হুম, যদি বলা হয় মানে কোনো কিছুর ভিতরে বুঝাবে, ইন দা কিচেন, রান্নাঘরের ভিতরে, মাদার ইজ ইন দা কিচেন। তাহলে এখানে বলতে হবে কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝালেও ইন বসে, আবার বড় স্থান, বড় শহর, বড় জায়গা বুঝালেও সেখানে ইন বসে। এটা হচ্ছে দুইটা দুই রকম বিষয়, মানে দুইটা দুই ভাবে বলা হচ্ছে। আচ্ছা, তারপর দেখেন এখানে বলছে যে টেন্সটা একবারে বলেছে, আই অ্যাম আমি হই, ইউ আর তুমি হও, হি ইজ সে হয়, শি ইজ ইট ইজ, উই আর দে আর। এইগুলা হচ্ছে, দেখেন এখানে লিখেছি প্রেজেন্ট টেন্সে। দেখেন প্রেজেন্ট টেন্সে এই ব্র্যাকেটের ভিতরে এটা সব প্রেজেন্ট টেন্স। আই অ্যাম আমি হই, আমি হই একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। তুমি হও, ইউ আর তুমি হও একজন ডাক্তার, ইউ আর এ ডক্টর, ইউ আর এ ডক্টর। হি ইজ আ টিচার সে একজন শিক্ষক। এখানে আপনি যুক্ত করতে পারবেন। যখন পাস্ট টেন্স বলবেন তখন কি হবে? প্রত্যেকটাই ভার পরিবর্তন হবে, অজ বা ওয়ার হয়ে যাবে। এই ওয়াজ বা ওয়ার এখানে কিন্তু মেইন ভার্ব। আমি প্রথম বাক্যে কি লিখেছি? আমি হই, আই অ্যাম। এখানে কি হবে? আই অজ, আই অজ। ইউ, ইউ আর, এখানে কি হবে? ইউ ওয়ার, ইউ ওয়ার। কি হবে? ইউ ওয়ার। পাস্ট ফর্মে আরো রয়েছে হি অজ, শি অজ, ইট অজ, উই ওয়ার, দে ওয়ার। তারপর কি হলো? ফিউচারে ইট উইল বি, ইউ উইল বি, হি উইল বি, শি উইল বি, ইট উইল বি, দে উইল বি, উই উইল বি। আই উইল বি আমি হব, আই উইল বি আ ডক্টর, আই উইল বি আ ফার্মার, আই উইল বি আ টিচার। এটা হচ্ছে একবারে তিনটা টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ফিউচার টেন্স নীলু পাপা একটু পড়বেন। আই অ্যাম, ইউ আর, হি ইজ, শি ইজ। I am, you are, he is, she is, it is, we are, they are. তবে past tense এ I are, you are, he was, he was, it was, they were, they were. Future tense এ I will be, you will be, he will be, he will be, it will be, you will be, they will be. দে উইল বি, দে উইল বি তারা হবে, তারা ডাক্তার হবে, দে উইল বি এ ডক্টর। তারা শিক্ষক হবে, দে উইল বি এ টিচার। তারা ইঞ্জিনিয়ার হবে, দে উইল বি অ্যান ইঞ্জিনিয়ার, দে উইল বি ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তারা ইঞ্জিনিয়ার হবে। আচ্ছা, তাহলে এখানে বাক্যগুলো আমাদেরকে এইভাবে করতে হবে, যে টেন্স ঠিক রেখে আমাদেরকে করতে হবে এই বাক্যগুলো, তাই না? আচ্ছা, তো যাই হোক, আমি গত ক্লাসে মডাল দেখিয়েছিলাম আপনাদেরকে। মডালটা নিয়ে আজকে আরেকটু কথা বলতে চাই। মডালটা হচ্ছে, মানে এগুলা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওই যে বলেছি মডালস আর অক্সিলারি ভার্ব। এরা কি করে? এরা হচ্ছে বাক্য গঠনে অন্যান্য ভার্বের মতো এসে সাহায্য করে। মডাল। আচ্ছা, দেখেন তো এখানে কিভাবে এরা সাহায্য করে। যেমন একটা মডাল ভার্ব দেখিয়েছিলাম, ক্যান। ক্যান মানে হচ্ছে পারি বা পারা। এই যে দেখেন, আই ক্যান আমি পারি, আমি যেতে পারি, আই ক্যান গো।
তাহলে এখানে দেখেন বলছে যে সাবজেক্টের পরে ক্যান দিতে হবে, সাবজেক্টের পরে ক্যান দিতে হবে, ভার্বের ভি ওয়ান বা বেস ফর্ম দিতে হবে, ভার্বের ভি ওয়ান বা বেস ফর্ম দিতে হবে। আচ্ছা, আমি, গো মানে হচ্ছে যাওয়া, আই মানে আমি, আর ক্যান মানে হচ্ছে পারি। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি, আই ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো, ইউ ক্যান গো। সে যেতে পারে, হি ক্যান গো। কি হবে? হি ক্যান গো। সে, এখানে অনেকে মনে করে যে সে যেতে পারে, এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং এখানে, হ্যাঁ, এখানে ক্যানের পরে অনেকে এস যোগ করে, আবার অনেকে গোর পরে এস যোগ করে, হি ক্যান গোজ, কিন্তু এটা করা যাবে না। কেন যাবে না? যাবে না এই জন্য, এখানে ক্যান নামক একটা ভার্ব আছে, আর গো নামের একটা ভার্ব আছে, দুইটা ভার্ব। তো গ্রামারে বলা হচ্ছে নিয়ম অনুসারে এই ক্যানটা হচ্ছে মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে যে ভার্বটা আসে এর সঙ্গে কখনো কোনো এস, ইএস বা আইএনজি এগুলো যোগ করা যায় না। হি ক্যান গোজ হয় না, হি ক্যান ওয়েন্ট হয় না, হি ক্যান গোয়িং হয় না। এখানে মডাল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা যাবে না। তাই বলছে আমি যেতে পারি, আই ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। সে যেতে পারে, হি ক্যান গো। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। তুমি একটা চিঠি লিখতে পারো, ইউ ক্যান রাইট এ লেটার। হ্যাঁ, সে লিখতে পারে, হি ক্যান রাইট। হ্যাঁ, তাহলে সে চিঠি লিখতে পারে, হি ক্যান রাইট এ লেটার। সে একটা কবিতা লিখতে পারে, হি ক্যান রাইট এ পোয়েম। পোয়েম, হি ক্যান রাইট এ পোয়েম, সে একটা কবিতা লিখতে পারে। আমি পড়তে পারি, আই ক্যান রিড। কি হবে? I can read. রিড, আমি পড়তে পারি। আমি বই পড়তে পারি, আমি বই পড়তে পারি, Can read. আই ক্যান রিড এ বুক, আই ক্যান রিড দ্য বুক। যদি বলা হয় আমি বই পড়তে পারতাম, তখন ক্যানের পাস্ট ফর্ম কুড হবে। হ্যাঁ, আই কুড রিড দ্য বুক, আই কুড রিড এ বুক, আমি একটা বই পড়তে পারতাম। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি ঢাকায় যেতে পারতাম, আই I কুড, go to Dhaka. থ্যাংক ইউ, আই কুড গো টু ঢাকা। তুমি ঢাকায় যেতে পারতে, ইউ কুড। Go সে ঢাকায় যেতে পারতো, একজন করে বলবেন, সে ঢাকায় যেতে পারতো, হি কুড। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড speak. ইংলিশ, আই কুড স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, ইউ You কুড speak ইংলিশ, English. ইউ কুড স্পিক ইংলিশ। হ্যাঁ, রনি ইংরেজিতে কথা বলতে পারতো, রনি কুড Speak English. ইংলিশ। রনি কাজটি করতে পারতো, রনি কুড ডু What? দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, ওয়ার্ক। হ্যাঁ, আমি আমি খাবারটি খেতে পারতাম, আই কুড I could ইট দা ফুড, আই কুড ইট দা ফুড। হ্যাঁ, আমি চিঠিখানা লিখতে পারতাম, আই কুড not আই কুড রাইট দা লেটার। হ্যাঁ, মূল ভার্বটা দিতে হবে, আই কুড রাইট দা লেটার। আমি চিঠিখানা লিখতে পারতাম। আমি ঢাকায় যেতে পারতাম, আই কুড। তুমি ঢাকায় যেতে পারতে। could আমি দেশে আসতে পারতাম, আই কুড go কাম টু down. মাই কান্ট্রি। মাই কান্ট্রি, কাম মানে হচ্ছে আশা, কাম মানে হচ্ছে আশা, কান্ট্রি। আমি তাদেরকে সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প দেম, হেল্প দেম। আই কুড হেল্প দেম, আই কুড হেল্প দেম। আমি একটা বাড়ি কিনতে পারতাম, আই কুড Uh, আই house. কুড বাই এ হাউস, আই কুড Buy বাই house. এ হাউস। তুমি একটা বাড়ি কিনতে পারতে, You, you would buy a house. তুমি ঢাকায় একটা বাড়ি কিনতে পারতে, Could buy a house in Dhaka. ইন ঢাকা। তুমি ঢাকায় একটা বাড়ি কিনতে পারতে না, ইউ কুড নট You could not buy এ buy হাউস ঢাকা, ইন ঢাকা। ইউ কুড নট বাই এ হাউস ইন ঢাকা, house. ইন ঢাকা। এই যে বড় শহরের পূর্বে কি বসেছে? ইন। কি হবে? ইন। তাহলে দেখেছেন নিজে নিজে, এই যে আমি আপনাকে দিয়ে কথা বলালাম,
এটা হচ্ছে থেরাপি দেওয়ার মতো, দেখবেন ওই যে ম্যাসেজ বা বডি থেরাপি আছে না, ওটাকে কি বলে, ফিজিওথেরাপি। আচ্ছা। এখানেও দেয়। তো এই থেরাপিটা কখন দেওয়া হয়, আপনার মনে করেন বাতের ব্যথা হয়েছে হাঁটুতে বা পায়ে, তখন কিন্তু থেরাপি সেন্টারে গেলে, হ্যাঁ, ফিজিওথেরাপিস্টের কাছে গেলে সে আপনাকে থেরাপি দিয়ে এটা সুন্দর করে ব্যথাটা উপশম করে দেয়, কিওর করে দেয়। এখানেও ঠিক তাই, আপনার এই যে জড়তা। হ্যাঁ বলেন। হ্যাঁ, শুনতে পারলাম না, আচ্ছা যাই হোক। আপনার নেটওয়ার্ক কাটা কাটা আসছে আপু, আর একটু বলেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব। থেরাপি দিচ্ছেন আমাদের। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা পড়াই। ল্যাঙ্গুয়েজ ক্লাবটা তো এখানেই হচ্ছে, দেখেন ক্লাবটা হলে, ক্লাব হলে ওখানে কেউ সময় পাবেন না, এটা অনেক বেঁচে করে দেখেছি, এটা হয় না। আচ্ছা যাই হোক, এইভাবে একটু বলি। তো এখানে পরে আরো কি বললাম, এই যে দেখেন, নীলুফা আপা, হ্যাঁ ও, হ্যাঁ হ্যাঁ, মানে রোকেয়া আপা বলতে চাচ্ছে যে স্যার আপনি ল্যাঙ্গুয়েজ থেরাপি দিচ্ছেন, হ্যাঁ। আচ্ছা, এতক্ষণ পরে বুঝতে পারলাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ ধন্যবাদ, এটাও কিন্তু থেরাপিটা হচ্ছে, হ্যাঁ থেরাপিটা হচ্ছে বডিতে দেওয়া হয়, আমি মনে দিচ্ছি, মাইন্ডে দিচ্ছি থেরাপিটা। আচ্ছা যাই হোক, এটাও কিন্তু প্র্যাকটিক্যাল থেরাপি, দেখেন। হ্যাঁ, এটা কষ্টকর বেশি, তবে আমি মনে করি একজন কৃষক যে একেবারেই ইংরেজি জানে না, সেও যদি আমার এই থেরাপি ক্লাস করে, সে ইংরেজি বলতে পারবে। হ্যাঁ, সেও পারবে, হ্যাঁ। তাহলে ইট ইজ দা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ করছে ও। হ্যাঁ, কিভাবে বাংলা বলে জানেন? কিভাবে, খাইছো আমার হ্যাঁ ভাত দিলে যদি হ্যাঁ বলি তুমি খাইছো, হ্যাঁ, খেয়ে 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 খেয়ে। খেয়ে খেয়ে, মানে খেয়েছি বা খাইছি এটা বলতে পারেন, ও বলে খেয়ে খেয়ে। হ্যাঁ, তবে শোনেন, একটা বিষয় কি, আপনার এই কথাগুলা লন্ডন থেকে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, অস্ট্রেলিয়া থেকে অনেকে আমার কাছে এইভাবে পড়ে, বিকেলে একজন পড়বে লন্ডন থেকে, তো উনি তার ছেলেকে নিয়ে বসে সাথে। কেন পড়ে জানেন? কারণ তার ছেলে লন্ডনেই জন্মগ্রহণ করেছে, সেখানেই বেড়ে উঠতেছে, সে বাংলা একেবারেই পারে না, কিন্তু ওই ছেলে যখন, তার শিকড় তো বাংলাদেশে, সিলেটে বাড়ি সেই ভদ্রলোকের, তো যখন দেশে আসবে, বাংলা ভাষাটা যদি একেবারেই না পারে তাহলে তো সমস্যা। এই জন্য একটা বিষয় মনে রাখবেন, বাসার ভিতরে সন্তানকে বাংলা বলা শিখাবেন। হ্যাঁ, এটার প্রয়োজন আছে। হ্যাঁ বলা হ্যাঁ এরকম বলা, হ্যাঁ এখন। হ্যাঁ হ্যাঁ। আগে কি বলতে জানেন, পানি বলে পানছি। পাঞ্চি। পানছি। পাঞ্চি। কি করছো? হচ্ছে হ্যাঁ শুয়ে আছি। হ্যাঁ, আছি। শুয়ে শুয়ে শুয়ে, হ্যাঁ। আমার বাচ্চাগুলা, আমার আমার ছেলে মেয়েগুলা বাংলাদেশে ইংলিশ মিডিয়াম শিখছে, তারপর তো আমেরিকা অনেক বছর, 15